এইটা তুমি কি করলা? হ্যাঁ, আমার বড় জামাইরে না দিয়ে তুমি ছোট জামাইরে দিলা। আমি শখ করে কত বড় রুই মাছ আনছি আমার বড় জামাইয়ের জন্য, আর তুমি এই কামলারে। তোমার আক্কেল জ্ঞান কবে হইব? হ্যাঁ বাবা, তুমি কিন্তু রীতিমতো আমার স্বামীকে অপমান করছো। এটা কিন্তু একদম ঠিক না। একই টেবিলে বসে তুমি তোমার ছোট জামাইকে বড় করছো আর আমার হাজবেন্ডকে এইভাবে অপমান করে কথা বলছো, এটা কিন্তু আমি মেনে নেব না। এটা কি ধরনের ব্যবহার বাবা? আহা, বাদ দাও না এসব কথা। দুলা ভাই আপাতত আমাদের এখানে বেড়াতে আসছে, আর আমরা তো এই বাড়িতে থাকি, তাই না? যখন ইচ্ছা তখনই তো খেতে পারবো। আর তাছাড়া রাস্তাঘাটে কত মানুষ আছে ঠিকমতো খেতে পারে না, চলতে পারে না, সেই জায়গা থেকে তো আমরা খেতে পারছি। এটাই তো অনেক কিছু। আরে কোনো মতো পেটে ভাত গেলেই হয়, মাছ খেতে হবে, মাংস খেতে হবে, তার তো কোনো ইয়ে নেই, তাই না? ওই ওই তোর জামাইয়ের মান অপমান আছে? হ্যাঁ, ও তো একটা কামলা, ও তো একটা দিন মজুর, ছোট লোক। আর আমার বড় জামাই কত বড় শিক্ষিত, কত বড় চাকরি করে, কত বড় অফিসার। ওর হলো মাছের মাথা খাইতে হইব, ওর মাথা ঠান্ডা রাখতে হইব। তোর জামাই কি করে? হ্যাঁ, তোর জামাই কি করে? বাবা, আমি আপনাকে বারবার বলেছিলাম এই যে আপনার ছোট মেয়েকে দেখে শুনে একটা ভালো ছেলের হাতে তুলে দিন, কিন্তু না, আপনার এই ছোট মেয়ে কি করলো? একটা কামলার প্রেমে করে কামলাকেই বাসায় নিয়ে আসলো, তো আবার ঘর জামাই করে রাখে। এগুলো না আপনার মান সম্মানে লাগে, বুঝতে পেরেছেন? দুলা ভাই, এবার কিন্তু আপনিও বাবার সাথে আমার হাজবেন্ডকে অপমান করছেন। এই অধিকার কিন্তু আপনার নেই আমার হাজবেন্ডকে অপমান করার। আপনি এই বাড়ির জামাই, আমার হাজবেন্ডও এই বাড়ির জামাই, তাই সমান সমান দুইজনেরই অধিকার আছে। আপনি এইভাবে আমার হাজবেন্ডকে ছোট করে কথা বলতে পারেন না, সেই অধিকার আপনার নেই। এই, এখন তো তুই তো দুলা ভাইকে অপমান করছিস। আমার হাজবেন্ড কি কোনো ভুল কথা বলেছে? তুই তো আসলে একটা গরিব ছেলেকে বিয়ে করেছিস। আমি তো চুপ কর না। তোর খাবার টেবিলে বসে এমন শুরু করলি কেন? মাছের মাথা নিয়ে এত গন্ডগোল? এই যে এই যে এই যে তোমার এই মায়ারে নিয়ে কিন্তু আমি অনেক স্বপ্ন দেখছিলাম। তোমার এই মায়া কি করলো? ফুটুং করে এই যে কামলার সঙ্গে প্রেম প্রীতি করে ওরে ইয়া করলো। আর এই যে দেখো আমার এই যে বড় জামাই, হ্যাঁ দেখো তুই বড় জামাই কত বড় অফিসার, তার কত মান সম্মান। আর তোমার ছোট জামাই একটা কামলা। ধুর, এই খাবার নিয়ে যত ঝামেলা, এই খাবার আসলে পরে যত ঝামেলা হয়, যত পার্থক্য করা হয়, এরকম একটা ছোট লোকের সাথে আমার খেতে হবে। আমি জানলে আমি শ্বশুরবাড়িতে আসতাম না, খাবারই খাবার। চলো বাবা, বাবা, ও মা, 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 হইছে হইছে, শান্তি পাইছিস? কি হলো? তোরা কেন এখনো বসে আসিস? আমার বড় জামাই বড় মেয়া খাবার থেকে উঠে গেছে, তোদেরও খাওয়ার দরকার নাই। তোরা ওঠ, যা। যাচ্ছি বাবা, এভাবে বলার কোনো দরকার নেই। যে বাড়িতে আমার হাজবেন্ডের কোনো সম্মান নেই, শুধু আছে অপমান, অপমান আর অপমান, সেই বাড়িতে আমরা আর এক মুঠো ভাত খাবো না। বাবারা, তোমরা এসেছো? মা, তোরাও আসছিস, ভালো হয়েছে। আমার অবস্থা বেশি ভালো না। ডাক্তারের চেম্বার থেকে এইমাত্র আসলাম, এই যে আমাকে রিপোর্ট দিয়ে দিছে। বাবা, আমার আমার কিডনি দুইটাই নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলছে অন্তত একটা কিডনি যদি কেউ আমাকে ট্রান্সফার করে দেয় তাহলে হয়তো আমি বেঁচে থাকতে পারবো। তোমরা আমার জামাই হইলেও আসো, ছেলে হইলেও আসো। এখন এই বিপদের সময় তোমরা ছাড়া আর আমার আর কোনো উপায় নাই। তোমরা তোমরা আমাকে একটা কিডনি দিয়ে আমাকে বাঁচাও, নাহলে আমি মরে যাবো। বাবা, আমি মরে যাব। বড় জামাই, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আমার জীবনের থেকে আমি তোমাকে অনেক ভালোবাসি। সবার কাছে তোমাকে নিয়ে আমি অনেক গর্ব করি যে আমার বড় জামাই অনেক ভালো। তুমি কি আমাকে একটা কিডনি দিয়ে আমাকে বাঁচাবো? বাবা, কিডনি? আমি কেন কিডনি দিতে যাবো? আপনি পাগল হয়েছে? হ্যাঁ, আমি কিডনি দিয়ে কি অল্প বয়সে কি বা আমি অসুস্থ হয়ে পড়বো নাকি? আর এমনিতেই আপনার বয়স হয়ে গেছে, কিছুদিনের মধ্যে আপনি মারা যাবেন। আর আমি এখন ইয়াং মানুষ, এখনো ব্যবসা বাণিজ্য করবো, কত কিছু করা বাকি আছে। আর আপনাকে যদি আমি কিডনি দিই তাহলে তো আমি অসুস্থ হয়ে পড়বো। বাবা, আমি কিডনি দিতে পারবো না। এইটাও শোনার বাকি ছিল আমার, যাদেরকে আমি এত ভালোবাসলাম আর তাদের মুখে এসব কি শুনতেছি আমি। তোমাদের জামাই তো ঠিক কথাই বলেছে, তুমি অসুস্থ মানুষ। তোমাদের জামাই যদি তোমাকে কিডনি দেয়, তোমার জামাই যদি অসুস্থ হয়ে যায়, তখন তখন আমার কি হবে? একবার চিন্তা করেছো? তুমি এই কথাটা কি করে বললে বাবা? একটা কিডনির জন্য কি আমি বেঁচে থাকতে পারবো না? আর ছোট জামাই, তোমারে আর কি বলবো? তোমাকে বলার মতো তো আর মুখ নাই।
তোমারে তো আমি অনেক অনেক কিছু বলি, গালমন্দ করি, আর তুমি আমাকে কি কিনে দেওয়া, যারে আমি এত ভালোবাসলাম, যারে আমি এত সম্মানে রাখলাম, সেই সেই তো আমার এখন তাচ্ছল্য করলো। আর তুমি তুমি কি দিবা আমারে? আমার আর বাঁচার আশা নাই, আমার আর বাঁচার আশা নাই। বাবা আপনি অবশ্যই বাঁচবেন, আর কিডনি আমি আপনাকে দেবো। হাই, কি বলছো তুমি? কিডনি তুমি দিবে মানে? আচ্ছা, আমরা একটা কাজ করি না, আমরা অন্যভাবে চেষ্টা করি, যদি বাবার জন্য একটা কিডনি অন্যভাবে ম্যানেজ করতে পারি, তোমার দিতে হবে না। না না না, তার কোনো প্রয়োজন নেই। আমার বাবার যদি সমস্যা হতো, আমি কি আমার বাবাকে কিডনি দিতাম না? ছোট জামাই, তুমি আমারে কিডনি দিবা? হ্যাঁ বাবা, আমি আপনাকে কিডনি দেবো। আমি ছোটোবেলা থেকে ঈদখানায় বড় হয়েছি। মা বাবার ভালোবাসা কি জিনিস একটা বারের জন্য আজ করতে পারিনি, সেই সুযোগটা আমার হয়নি। যখন আপনার মেয়েকে আমি বিয়ে করলাম, বিয়ে করার পর আপনাকে পেলাম, মাকে পেলাম, সবাইকে পেলাম, তখন আমার কাছে মনে হয়েছিল আমি আমার পরিবারকে পেয়েছি। এই যে আপনারা মাঝে মাঝে আমার সাথে খারাপ আচরণ করেন, ভালো মন্দ কথা বলেন, আমি একটা বারের জন্য মনে কিছু করি না। কেন করবো বলুন তো? আমার বাবা যদি আমাকে কোনো কিছু বলতো, আমি কি মনে কিছু করতাম? আমার মা যদি আমাকে কোনো কিছু বলতো, আমি কি মনে কিছু করতাম? তাই তো আপনারা যা কিছু বলেন না কেন, আমি একটা বারের জন্য মনে কিছু করি না। আরেকটা কথা বাবা, আমি চাইলে কিন্তু অথৈকে নিয়ে অন্য কোথাও থাকতেই পারি, কিন্তু থাকি না কেন এবার বুঝতে পেরেছেন? হয়তো আমি বাইরে থাকবো, আমরা দুজন সুখী শান্তিতে থাকবো, কিন্তু মা বাবা পরিবারের যে একটা মায়া মমতা ভালোবাসা টান, এসব কখনোই পাবো না। এসব জিনিস আমাকে মিস করতে হবে। সে কারণেই আপনারা আমাকে যত কিছু বলেন না কেন, আমি আপনাদের সঙ্গে থাকতে চাই, আপনাদের সাথেই থাকতে চাই। বাবা, এবার তুমি দেখেছো তো, আমি আমার জীবনের জন্য একজন খাঁটি মানুষ বেছে নিয়েছি, যে আমাকে কত ভালোবাসে, শুধু আমার কথা চিন্তা করে না, আমার পরিবারের কথা চিন্তা করে, তোমাদের কথা ভাবে, তোমাদের কতই না ভালোবাসে। আর তোমাদের ভালোবাসে বলেই ওই বাড়ি ছেড়ে কোথাও যেতে চায় না। আমি মাঝে মধ্যে ওকে বলি, চলো না, এসব অপমানিত সহ্য না করে আমরা দূরে কোথাও গিয়ে থাকি। তখন ও আমাকে বোঝায়, না অথই, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকতে চাই, সবার সাথে ভালোভাবে থাকতে চাই, মা বাবার আদর ভালোবাসা পেয়ে। কিন্তু তোমরা তো ওকে কখনো ভালোই বাসো না, তারপরেও ও কখনো তোমাদের কথার একটা কাউন্টারও দেয় না, কারণ ও তোমাদের ভালোবাসে। আর আজকে সেই মানুষটা তোমাকে একটা কিডনি দান করতে চাচ্ছে। বাবা, এবারও তুমি বলবে যে আমি আমার জীবনের জন্য ভুল মানুষ বেঁচেছি? আহা বাদ দাও না, এখন এত সব কথা বাড়িয়ে কোনো লাভ নেই। বাবা চলুন, কোথায় যেতে হবে? আমি আপনাকে কিডনি দেবো। ও, আমার ছোট জামাই, তুমি আমার জামাই না, তুমি আমার ছোট ছেলে। আজকে আমি সবার সামনে আমি খুঁজেছি, আমার যা কিছু আছে সয় সম্পত্তি আমার ছোট মায়েরা দেব, আমার ছোট জামাইরা আমি দেব। যে আমার জীবন রক্ষা করতে পারে আমি তারে দিব, না তাহলে কারে দিব? আমি তাই করুম। আমি এখন ঠিক পাইছি কে আপন আর কে পর। বাবা আপনি এসব কি কথা বলছেন? আমার তো সয় সম্পত্তির কোনো কিছু প্রয়োজন নেই। আমি শুধু একটা জিনিসই চাই, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। আমি খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। এই যে তোমার শাশুড়ি, এই বুদ্ধিটা কিন্তু তোমার শাশুড়ি দিছে, যে তুমি যে ছোট জামাইকে এত তাচ্ছল্য করো, অপমান করো। আচ্ছা তুমি কি জানো তোমার কোন জামাই তোমার আপন? তখন এই বুদ্ধিটাই আমি করছি, এই নাটকটাই আমি করছি। এই নাটকটা যদি না করতাম, তাহলে আমার এই বড় জামাইয়ের আসল চেহারাটা আমি কখনো দেখতাম না। বাবা, যত যাই বলো, আমি জানি তুমি অভিমান থেকে সবকিছু বলছো, কিন্তু তাই বলে এভাবে সবকিছু আলাদা করে দিবে এটার কোনো প্রয়োজন নেই। বাবা, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে চাই। ওরা তো সবসময় এই বাড়িতে এসে পড়ে থাকে না, মাঝে মধ্যে আসে, না হয় আমাদের দু চারটা কথা শুনিয়েই দেয়, আমরা কিছু মনে করি না। তোমার কাছে হাত জোর করে বলছি বাবা, তুমি সবকিছু মেনে নাও, আর রাগারাগি করো না, আমরা শান্তি চাই, অশান্তি না। শোনো, যেহেতু ছোট জামাই বলছে সবাই নিয়ে থাকবে, তাহলে আমরা আর ওদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করবো না, সবাই আমরা মিলেমিশাই থাকবো। হ্যাঁ, আমি তো এইটাই চাই, সবাই মিলে আমার এই সুখের সংসারটা যেন সবাই গুছিয়ে রাখে। তোমরা সুখে থাকো, ভালো থাকো, এইটাই আমি চাই। হ্যাঁ। তোমরা সবাই মিলেমিশে থাকো।
সাথে যে হাঁস দুটো আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি অনেক মজা করে রান্না করে খাবো। আই, দাম কত, দাম বল। ম্যাডাম এই হাঁস তো বিক্রি করার জন্য না, আমি খাওয়ানোর লাগা নিছি। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তোকে বলছে আমরা নিব মানে নিব, তুই দিবি না মানে? সেটাই তো, আমার হাঁস দুটো পছন্দ হয়েছে, আমি নিয়ে যাব। আর তুই দিবি না কিসের জন্য? গরিবের বাচ্চা জানো কোথাকার, এত দামি হাঁস কি তোদের মুখে মানাবে নাকি? আরে আপনারা তো আমার কোনো কথাই শুনতেছেন না, আপনাকে তো আমি কইতেছি এই হাঁস বিক্রি করার জন্য না, আমি খাওয়ানোর লাগা নিছি। আমি বলেছি না একবার, এই হাঁস দুটো আমার পছন্দ হয়েছে মানে আমি নিব। বল দাম কত? দেখেন ম্যাডাম, এই হাঁস আপনি 500, 1000, 2000, 5000, 10000, 1 লাখ, 2 লাখ, 1 কোটি যা দেন না কেন, এই হাঁস তো বেচতে পারুম না। আমি কইছি না এই হাঁস নিচ্ছে আমার খাওয়ানোর লাগে। ও আচ্ছা, তার মানে এই ব্যাপার। এবার বুঝতে পেরেছিস তো, এই ছোট লোকের বাচ্চা টাকা কামানোর জন্য এইভাবে ধান্দামি করছে। এই, আমি তোকে বলেছি আমি পরিমাণের চেয়ে একটু বাড়িয়ে তারপরে হাঁস দুটো নিব, আর তুই কিনা এইভাবে অ্যামাউন্ট চেয়ে বসবি। আমি তো ভালোভাবে বুঝতে পেরেছি টাকা কামানোর ধান্দা, তাই না? ছোট লোকের স্বভাব কখনো চেঞ্জ হয় না। যখন দেখেছে যে আমরা হচ্ছে নেওয়ার জন্য ইচ্ছুক, তখন মানে এমনি এমনি দাম বাড়িয়ে ফেলেছি। আরে ম্যাডাম, আপনারা আবার এইভাবে অপমান কেন করতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনাকে তো আমি কইছি নাকি যে হাঁস বিক্রি করতে পারুম না। এই, তোর সাথে হচ্ছে ভালো ব্যবহার কি করবো? হ্যাঁ, তুই নিজেকে দেখছিস? তাই তো, নিজেকে একবার আয়নায় দেখেছিস? কি পরেছিস এটা? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে ফুটপাত থেকে 200-100 টাকা দিয়ে কি একটা লুঙ্গি পরেছে, আর দেখ না কি একটা গেঞ্জি পরেছে, কি ঘামের গন্ধ। এই ছোট লোকটাকে দেখলে আমার গাটা একদম ঝিনঝিন করছে। তোর কাছ থেকে যে হাঁস দুটো নিতে চাচ্ছি না, এটাই তোর সাত কপালের ভাগ্য। এই, তোর কোনো মূল্যায়ন আছে? তোর থেকে তো আমাদের কুকুরের মূল্যায়ন বেশি। একদম ঠিক কথা বলেছিস, কুকুরের থেকেও নিকৃষ্ট এই ছোট লোকের জাত। আরে আমি আপনাকে কেমনে বুঝাই, কিছুই তো বুঝতে পারতেছি না। একদম চুপ, লাস্টবারের মতো বলছি, তুই কি হাঁস দুটো দিবি কি দিবি না সেটা বল। না, আমি আপনাকে কতবার কইছি এই হাঁস বেচুম না, তারপর কেন আপনারা তর্ক করতেছেন? এবার তোকে একটা উচিত শিক্ষা দেওয়াই লাগবে। দাঁড়া, ভাইয়াকে আমি এক্ষুনি বলছি। আরে আপনারা তো আমার একদম চুপ, কোনো কথা আর বলবা না। ভাইয়া, একটু এদিকে আসো তো, একটা ছোট লোক আমার সাথে বেশি বাড়াবাড়ি করছে। এবার বুঝবি মজা। তুই জানিস আমার ভাইয়া কে? না। আমাদের ভাইয়া MBA কোম্পানির ম্যানেজার। কি হয়েছে? তুমি চুপ করো, আমি বলছি। এই যে রাস্তার ছোট লোকটা দেখছো, ও আমার সাথে বাড়াবাড়ি করছে। আমি বললাম যে হাঁস দুটো আমি কিনে নিব, প্রয়োজন পড়লে ডবল দাম দিয়ে কিনবো, কিন্তু না, আমার মুখের উপর বলে এই হাঁস নাকি বিক্রি করবে না, এই হাঁস নাকি ও খাবে। ওর একটা উচিত শিক্ষা দাও ভাইয়া। চুপ থাক তুই। তোরা কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস জানিস? কার সাথে কথা বলছে মানে ভাইয়া? তুমি কি বলছো এসব? আমার চাকরিটা বুঝি তোদের জন্য এবার যাবে। কি সব বলছো ভাইয়া তুমি? এই রাস্তার লোকটার জন্য তোমার চাকরি যাবে মানে? আগল টাগল হয়ে গেছো? এই, তোরা জানিস উনি কে? উনি হচ্ছে আমাদের MBA গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান সাগর আহমেদ। কি? এই লোকটা MBA গ্রুপ অফ কোম্পানির মালিক? উনি গেটা সেটা এমন না। স্যার সবসময় এরকম নর্মালভাবে থাকতেই পছন্দ করেন। স্যারের হাঁসের খামার আছে, মুরগির খামার আছে, শাকসবজির বাগান আছে, সব স্যার নিজে নিজে করেন। স্যার সবসময় নিজের কাজ নিজে করতে পছন্দ করেন। আর স্যার হচ্ছে অথই আর তান্না, আমার 2 বোন। স্যার ওদের কথা কিছু মনে করবেন না, ওরা আপনার সাথে অনেক মিসবিহেভ করেছে। স্যার ওদের আমি ক্ষমা চাচ্ছি, আমার ক্ষমা করে দিন, আর ওদেরকেও ক্ষমা করে দিন। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? স্যারের কাছে ক্ষমা চা। ঠিক আছে ভাইয়া, মাফ চেয়ে নিচ্ছি। ভাইয়া, এই কিসের ভাইয়া? স্যার বল। স্যার, আই এম সরি স্যার, আমরা অনেক ভুল করে ফেলেছি অজান্তেই। আসলে রাস্তার লোক ভেবে আপনাকে যা নয় তাই বলেছি, বুঝতেই পারিনি যে আপনি এত বড় একটা কোম্পানির মালিক। আসলে স্যার মিস্টেক তো হতেই পারে, তাই না? মানুষ মাত্রই তো ভুল। আপনার গেট আপ সেট আপ দেখে আসলে আমরা কখনোই বুঝতে পারিনি যে আপনি এত বড় কোম্পানির মালিক। বোঝাই যাচ্ছিল যে রাস্তার একটা মানুষ। আই এম সরি স্যার, আসলে আর কখনো আমরা এরকমটা করবো না, নেক্সট টাইম থেকে হবে। সরি স্যার, আসলে আমরা ভুল করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আপনারা আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন, সেটাই অনেক কিছু। কিন্তু আপনাদের কিছু কথা বলতে চাই। এই যে আপনারা মানুষের পোশাক আশাক দেখে মানুষকে বিচার করেন, এটা কি ঠিক বলুন তো? এই যে আমি এসব পোশাক আশাক পরে চলাফেরা করছি, আমাকে নানান রকম কথা বললেন, অবহেলা করলেন, অপমান করলেন। ধরুন আমি গরিব না, সত্যিকারের অর্থে যদি আমি গরিব হতাম, তো আজকে আমার সাথে যে ব্যবহারটা করলেন, এই ব্যবহারটা করা ঠিক হচ্ছে? রাস্তাঘাটে গরিব বসা মানুষ যাবে, তাদের সাথে খারাপ আচরণ করবেন, যা ইচ্ছা তাই বলবেন, মানে আপনারাই শুধু মানুষ, অন্য মানুষরা মানুষ না। ব্যাপারটা কি এমনই? আমি গরিব বলে কি আমার কোনো শখ আহ্লাদ থাকতে পারে না? আমি আমার পরিবারের জন্য হাঁস নিয়ে যেতে পারি না? আপনারা একটু আগে কি বললেন, মানে আমরা গরিব, কুকুরের থেকে অধম, তাই তো? আপনারা হয়তো বা ভুলে গেছেন
পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, আর সেই মানুষকে কুকুরের সাথে তুলনা করলেন, এটা কোনো মনুষ্যত্বের মধ্যে পড়ে? শুনুন, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করুন। কখন কিভাবে কার সাথে কথা বলতে হবে একটু হিসাব করে কথা বলবেন। এমনভাবে কথা বলে যাবে না যে অন্য মানুষটা যেন আঘাত না পায়। বুঝতে পেরেছেন? জি স্যার, নেক্সট টাইম থেকে আর এরকম কিচ্ছু হবে না। ঠিক আছে তানি, আপনি একদিন সময় সুযোগ করে ওনাদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসবেন। এই যে, আর যেহেতু ওনারা পছন্দ করেছে, সমস্যা নেই, আমার খাবারের ভালো আস খাওয়াবো। ঠিক আছে? ঠিক আছে। চল। তোরা জানিস আমাদের স্যার কত ভালো মানুষ? তোরা যে বিহেভ করেছিস, আমার চাকরিটা যে এখনো আছে, এটা আমার ভাগ্য। দাঁড়িয়ে থাকিস না, চল বাসায় চল। আপনার মাইয়া ভার্জিন কিনা সেটা দেখার লেগেছে ডাক্তার লয়ে আইছে, দেখেন না? আপনার মাইয়া কি অন্য কোনো জায়গার সাথে কারোর সাথে কি লটর পটর আছে কিনা, তার বয়ফ্রেন্ড আছে কিনা, বয়ফ্রেন্ডের সাথে কোথাও গিয়ে লটর পটর করছে কিনা, ডাক্তার পরীক্ষা কইরা আমার রিপোর্ট খান দিলে তখন আমি বুঝবো আপনার মাইয়া ভার্জিন আছে কিনা। যদি ভার্জিন থাকে তাহলে আমার পোলার লাগে আপনার মাইয়া বিয়া দিন। ছি 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 ছি। আচ্ছা আপা, আপনি কি মেয়ে দেখতে এসেছেন নাকি বাজারের পণ্য কিনতে এসেছেন? ওই যে বাজারে যে ওই লাউ সবজি আমরা চিমটি দিয়ে চেক করে দেখি কচি না পাতি। আরে রে রে, আপনি এটা কি করলেন? আমার মেয়ের গায়ে আপনি পানি দিলেন কেন? চেক করতেছি, চেক রাখেন, আগে দেখ খেলোই মাইয়া কি অরিজিনালি সুন্দর না আটা ময়দা মাখায়া মেকআপ সুন্দরী হইছে। তাই বলে এভাবে কেউ চেক করে? আরে দাঁড়ান, আরো কিছু বাকি আছে দেখি। আরে আপনি কি শুরু করেছেন? আপনি এসব কি শুরু না, করেছেন? চুলটা অরিজিনালি আছে। আরে চুল কিনলে চেক করলাম, আগে শুনেন। এখনকার মাইয়ারা তো আলগা চুল লাগাইয়া দেখায় যে আমি একেবারে অনেক বড় চুল, অনেক সুন্দর। না যাজ্ঞা, ভালোই পাইছি। তাই বলে কি এভাবে কেউ মেয়ে দেখে? আরে থামেন তো, আপনি আসলে অনেক কথা কন। এখন আরো কিছু বাকি আছে। আপনার মাইয়া ভার্জিন কিনা সেটা দেখার লেগেছে ডাক্তার লয়ে আইছে, দেখেন না? আপনার মাইয়া কি অন্য কোনো জায়গার সাথে কারোর সাথে কি লটর পটর আছে কিনা, তার বয়ফ্রেন্ড আছে কিনা, বয়ফ্রেন্ডের সাথে কোথাও গিয়ে লটর পটর করছে কিনা, ডাক্তার পরীক্ষা কইরা আমার রিপোর্ট খান দিলে তখন আমি বুঝবো আপনার মাইয়া ভার্জিন আছে কিনা। যদি ভার্জিন থাকে তাহলে আমার পোলার লাগে আপনার মাইয়া বিয়া দিন। ছি 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 ছি। আচ্ছা আপা, আপনি কি মেয়ে দেখতে এসেছেন নাকি বাজারের পণ্য কিনতে এসেছেন? ওই যে বাজারে যে ওই লাউ সবজি আমরা চিমটি দিয়ে চেক করে দেখি কচি না পাতি। আপনি সেরকম? আপনি আমার মেয়ের চুল কিভাবে দেখছেন, আর আপনি আমার মেয়ের মুখে পট করে পানি মারলেন কি? আপনি এই আপনি বুঝতে পারতেছেন আপনি কি মেয়ে দেখতে আসছেন নাকি ওই যে বাজারের গরু কিনতে আসছেন? আবার আমার মেয়ের চরিত্র নিয়েও কিন্তু আপনি কথা বলছেন। সি করেন না ভাইজান, আপনার মেয়ে যেমন আপনার কলিজার টুকরা, আমার ছেলেও আমার কলিজার টুকরা। আমার ছেলের জন্য তো আমি ভালো মেয়ে নিব, তাই না? সেজন্য পরীক্ষা নিরীক্ষা করে সবকিছু আমি দেখতে। ছি 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 আপা, আমার একমাত্র মেয়ে, আমার কলিজার টুকরা, আমি ওকে ছায়া দিয়ে এই পর্যন্ত এনেছি। আমার মেয়ে হাজারে একটা, আর আপনি এইসব কি বলছেন? মা, আমি কিছু বলতে চাই। তুমি আবার কি বলবা? ও তাহলে এখন বাকি আছে আমার মেয়েটাকে না জানেন না? আঙ্কেল প্লিজ প্লিজ একটু আমার কথা একটু বোঝার চেষ্টা করুন, জাস্ট কিছু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, কি বলবো শুনি। আচ্ছা মা, তুমি আমাকে ছোট থেকে বড় করেছো, স্কুলে পড়াইছো, কলেজে পড়াইছো, ভার্সিটিতে পড়াইছো। ভার্সিটি শেষ করে আমি একটা ভালো জব করছি। তুমি বললে যে তোমার ছেলেকে বিয়ে দিবে, ঘরে বউ আনবে, ওকে ফাইন। আমি কোনো কথা বলিনি মা তোমার উপরে, কারণ তুমি যখন যা বলেছো ছোট থেকে আমি তোমার সব কথা শুনে আসছি, এখনও কোনো কিছু বলিনি। আমি তোমার কথা মেনে নিয়েছি। তারপর তুমি এই বাড়িতে আসলে, পাত্রী দেখলে, পাত্রীর গায়ে হাত দিলে, গাল পর্যন্ত চেক করলে, দেখলে মেয়েটি কি ফর্সা নাকি কালো, তারপর তার চুল টানলে, তাকে হেনস্থা করলে। তারপর তোমাকে স্বাদ মিটলো না মা? একটা মেয়ের উপরে আঙ্গুল তুলছো, একটা মেয়ের চরিত্রে আঙ্গুল তুলছো না? বা তুমি কি জানো তুমি কি বলেছো? তুমি বলেছো ভার্জিনিটি টেস্ট করবে। মা এটা কোন ধরনের কথা মা? আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার কথা মানলাম। তুমি মেয়েটাকে যা মন চায় তাই করলে, হেনস্থা করলে, করে তুমি আমার বাড়িতে নিয়ে গেলে। তুমি কি একটা পারফেক্ট মানুষ নিয়ে যেতে পারলে মা? পারলে না তোমার? মা আমি বলি কি, আমরা মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো প্রবলেম আছে, কোনো না কোনো খুঁত আছে। তোমার মাঝে আছে, আমার মাঝে আছে, ওনার মাঝে আছে, ওনার মাঝে আছে। তাই বলি কি মা, পারফেক্ট একটা মানুষ না খুঁজে পারফেক্ট মনের একটা মানুষ খুঁজো, দেখবে তুমি ভালো কিছু করতে পারবে, ভালো কিছু পাবে। তুমি তোমার ছেলেকে বিয়ে দিতে আসবে না, তুমি আসছো, 'আসছো, তোমার ঘরে একটা মেয়ে নিয়ে যেতে, মানে তোমার ছেলের সাথে একটা মেয়েকে নিয়ে যেতে। প্লিজ মা, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি আমার মেয়েকে বিয়ে দিও না।
এভাবে একটা মেয়ের চরিত্রে আঙুল তুলো না মা, এটা ঠিক না মা। মা, তুমিও তো মা, তুমিও তো একজন মেয়ে, তুমি তো একজন মহিলা। তুমি যদি এরকম একটা মেয়ের উপরে আঙুল তুলো, তার চরিত্র নিয়ে কথা বলো, এটা কি ঠিক হয় মা? এটা কি তোমার মুখে শোভা যায়? প্লিজ মা, আমি অনেক কথা বলে ফেলেছি, কখনো কোনো কথা বলিনি তোমার মুখের উপরে, বাট আজকে আর চুপ থাকতে পারলাম না, তাই আমি তোমার মুখের উপর কথা বললাম। আমার যদি ভুল হয় প্লিজ ক্ষমা করে দেবো আমাকে। আর হ্যাঁ মা, আমি এখানেই বিয়ে করব, এই মেয়েকেই বিয়ে করব। তোমার যদি পছন্দ হয় আমার সাথে থাকো, আমি এক্ষুনি এই মুহূর্তে কাজে রেখে বিয়ে করবো, আর না হলে মা তুমি চলে যাও। যাও। দেখুন, শুনুন আর বুঝুন, শিখুন। আপনার সন্তান কোন ধরনের আর আপনার মন মানসিকতা কোন ধরনের। আপা, ভুলে যান সেসব। অতীত যেটা হয়ে গেছে এখন হয় না। এখন হলো ডিজিটাল যুগ, এখন মেয়েদের স্বাধীনতা আছে। দেখুন আন্টি, এখনো সময় আছে, নিজের মাইন্ড চেঞ্জ করুন, কারণ আপনি একজন মা, আপনার এসব বোঝা উচিত। প্রত্যেকটা মেয়ে এক না, প্রত্যেকটা মানুষ এক না, আর হাতের 5টা আঙ্গুলও কিন্তু সমান না। আপনি প্রত্যেকটা মেয়ের সাথে আমাকে গোলালে হবে না। আমার বাবা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে, আমার মা সেই ছোট্টবেলা মারা গেছে, আর তারপর থেকে আমি আমার বাবার আদর্শে বড় হয়েছি। আমি যখন যা করি আমি সব কিছু বন্ধুর মতো আমার বাবার কাছে শেয়ার করি। আমি আজ পর্যন্ত এমন কিছু করিনি যাতে আমার বাবার নাক কাটা যাবে। এখন পর্যন্ত যেহেতু কিছু করিনি, আর নেক্সটেও আমি এমন কোনো কিছুই করব না। তাই আপনার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্রত্যেকটা মেয়ের সাথে আমাকে গুলিয়ে ফেলবেন না প্লিজ। বাবা, আমি আমার ভুল বুঝতে পারছি বাবা। আমিও তো একটা মেয়ে মানুষ, আমি একটা মেয়ে মানুষ হয়ে আরেকটা মেয়ের উপরে কিভাবে আমি আঙ্গুলটা তুলতে পারলাম। বাবা, তুই আমাদের ক্ষমা করে দে। বিয়ে সাহেব, আমাদের ক্ষমা করে দেন। আপনার যদি ক্ষমা না করেন তাহলে আমি আমার নিজের কাছে আমি অনেক বড় অপরাধী থাকুক, আমাদের মাফ করে দেন। না, ঠিক আছে, আপনার ভুল আপনি বুঝতে পারছেন, ওটাই হয়েছে, আপনার মাপ চাইতে হবে না। আমার এই মেয়ে পছন্দ হয়েছে, এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব। আমার ছেলের জন্য এই মেয়েই পারফেক্ট। বিয়ে দিন তারিখ ঠিকঠাক করুন তাড়াতাড়ি। তাহলে বেন সাহেব, এই যে আগামী মাস প্রথম শুক্রবারটাই মনে হয় আমার ভালো হতে মনে হয়। বেঁচে আছো? আসো। আপদ শেষ। চলে গেছে? কিরে মেহেদি, তুই? বন্ধু, আমি ওরা নিয়ে এসেছি, মানে আমি বিয়ে করবো। তুই তো ছাড়া আমার কেউ নেই মা, বুঝস তো, আমার বিয়ের ব্যবস্থা করে। আর আমার বাইরে 2 ঘন্টা একটু কাজ আছে, আমার সম্পদ তোর কাছে রেখে গেলাম, তুই দেখে শুনে রাখ, আমি যাবো। আর ঠিক আছে, তুই তাড়াতাড়ি এসে কিন্তু। হ্যাঁ, 2 ঘন্টা লাগবে মা, আমি যাইতে। আমি যাবো, কাজটা শেষ করে চলে আসবো। তাড়াতাড়ি আইসো। মামা, দেখিস কিন্তু একটু। আচ্ছা ঠিক আছে, আসেন আসেন আসেন। আপনার নাম কি জানো? মায়া। মায়া, বাহ, আপনার চেহারাও না অনেকটা মায়া মায়া আছে, মানে আপনার দেখলে মনে হয় যে আপনার নাম মায়া। তা আপনি, বুঝলাম না, মানে আপনাদের সম্পর্ক কত দিনের? আমাদের সম্পর্ক বেশি দিন না, এই 1 মাস হবে। এই জন্যই তো এই ভুলটা করেছি, নাহলে তো ভুল করার কথা না। কি ভুল করছি ভাইয়া? মানে এই যে আপনি এত সুন্দর একটা মানুষ, মানে এত সুন্দর দেখতে একটা ফুটফুটে একটা মেয়ের মতন, হ্যাঁ, মানে আপনাকে বিয়ে করলে খুব ভালো একটা সুন্দর বউও হবেন, কিন্তু দেখেন কত বড় একটা ভুল ডিসিশন নিয়েছেন। ও তো বেকার, ওর পরিবারের অবস্থা কি জানেন? হ্যাঁ, ওর বাপ হচ্ছে রিক্সার গ্যারেজের মিস্ত্রি, হ্যাঁ, রিক্সার চাকায় পাম্প। আপনি সত্যি বলছেন ভাইয়া? আমি কি মিথ্যাটা বলবো? মানে আমি নিজের চোখে এই আপনার মানে এই যে একটা এত বড় সর্বনাশ আমি মেনে নিতে পারছিলাম। আমার কাছে মনে হচ্ছে কি জানেন, আমি একটা অমানুষ, নিজের চোখের সামনে একটা জলদান্ত সুন্দর একটা মেয়েরে আমি জবাই করতেছি, মানে তার আমি ধ্বংসের পথে ফেলে দিচ্ছি। কিন্তু ভাইয়া, আমি তো জানি ও অনেক বড় লোক, ওদের নিজেদের বাড়ি আছে। আমি তো এসব কিছু জানতাম না। জানেন কি করে?
শোনেন, বাটপার বুঝেন, বাটপার। আপনি তো কয় নম্বর এটা তো আপনি জানেন না, আপনি হচ্ছেন নাম্বার 8। হ্যাঁ, এর আগে কত মেয়ে এরকম আইছে, ও আইসে ঢাকা শহরে আমার এখানে উঠে, আমি আর কি করবো, ছোটোবেলার বন্ধু না করতে পারি না, কিন্তু হঠাৎ আপনার চেহারা দেখে ওই মায়া লেগে গেল, কারণ আপনার নামটাও মায়া, দেখতেও মায়া, ওই জন্য ওই দুটো মায়া এক হয়ে আমার মনের ভিতরে, দিলের ভিতরেও মায়া জন্মা গেল। ভাইয়া ও আমার সাথে এত বড় প্রতারণাটা করতে পারলো? এক্সকিউজ মি, একটা জরুরি ফোন আছে, করে দিই। মানে হয়েছে কি জানেন, ব্যবসায় এত ব্যস্ত থাকি, আমি তো এই সময় বাসা থাকার কথা না, আপনার আইসেন ধরে থাকতেছি। হ্যাঁ শোন, ওই একটু দেরি হয়ে গেল ফোন দিতে, ওই দুবাইয়ের মিটিংটা আজকে করতে পারতেছি না। আরে তোর যা ইচ্ছা তুই বলে দে, আমার ইচ্ছা, আমি আজকে করবো না, ব্যবসা আমার, আমি যখন ইচ্ছা তখন মিটিং ফেলাবো, তাই না? হ্যাঁ, আমি আজকে করতে পারবো না, সামনের সপ্তাহে। আর ওই সিঙ্গাপুরের মিটিংটা পরশুদিন তুমি এক কাজ করো, আমার জন্য একটা টিকিট করে কনফার্ম করে ভালো। যাবো আমি, জাস্ট একদিন থাকি, আবার সিঙ্গাপুরতে ব্যাক করবো, তুমি কিন্তু রিটার্ন টিকিটও কেটে ফেলাও। হ্যাঁ, আমার বাসায় মেহমান আছে, ঠিক আছে, রাখো। আর কইও না, ব্যবসা ব্যবসা ব্যবসা, নিজের দিকে যে একটু তাকাবো, যে আমার একটু বয়স হচ্ছে, বিয়ে শাদী করবো, সংসার ধর্ম করবো, আর সেই না। আপনার তো তবু ব্যবসা আছে, আপনি ভালো আছেন, আর আমি কি না একটা রিক্সাওয়ালার ছেলের কাছে গ্রাম থেকে ছুটে এসে পড়লাম। রিক্সাওয়ালা কোথায়? রিক্সাওয়ালার মিস্ত্রি, ওর বাপের একটা রিক্সাও নাই, খালি রিক্সার চাকায় পাম দেয়। এত ব্যবসা করে কি হবে কোন? একটা জীবন সঙ্গী দেখলো না, একটা মানুষ পেলাম না যে একটু আমার মায়া করবে। আচ্ছা, আমি কি একটু মায়া পাওয়ার যোগ্য না? আমি কি দেখতে অনেক খারাপ? না ভাইয়া, আমি না ওকে অনেক ভালোবাসি। হ্যাঁ, তা তো বাসবেনি, আপনার তো ফেরেস্তার মতো মন, চিটার বাটপার যাই হোক, রিক্সার মিস্ত্রি যাই হোক, তার তো ভালোবাসবেনি। কিন্তু শোনেন, এই যে আপনি 8 নম্বর, এরপরে যখন আপনি 9 নম্বরটা দেখবেন, মানে আপনি যখন গত হয়ে যাবেন, ওই যে কী বলে এক্স, মানে এক্স গার্লফ্রেন্ড হয়ে যাবেন, তখন আপনার কষ্টটা কোথায় থাকবে বলেন তো? থাক ভাইয়া, আর বললেন না, রিক্সা চালকের ছেলে হোক বা রিক্সায় পাম দেওয়ার লোকের ছেলে হোক, ওইটা মানতে পারতাম, কিন্তু 8 নাম্বার গার্লফ্রেন্ড আমি, তারপরে যখন 9 নাম্বার আসবে আমি হয়ে যাব এক্স। হ্যাঁ, না এক্স। না ভাইয়া, আমি এটা মানতে পারবো না। ও আমার সাথে কাজটা একদমই ঠিক করে না, আমার সাথে প্রতারণা করছে, একটা চিটার বাটপার। আমি ওর কাছে থাকবো না, আমি চলে যাব গ্রামে। কোথায় যাবেন? এখন যদি আপনি এই মুখ নিয়ে গ্রামে যান, সবাই কি কবে? সি 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 সি, অলরেডি আপনি বাইরে গেছেন, মানে কি জানেন, সারা গ্রাম ছড়াই গেছে যে মায়া চলে গেছে। ভাইয়া, আমি এখন কি করব? ভাইয়া না, সাইয়া। মানে কি, মানে এই সময় একটা মেয়ের গলা দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি চাই তোমার সঙ্গে বিয়ে করে সংসার করতে, মানে যদি আমার পছন্দ হয়। আমি দেখতে খুব একটা ভালো না, আমি জানি, আমি অনেক কালো দেখতে, একদম অনেক বাজে চেহারার একটা মানুষ। যদি আমার পছন্দ হয়, আমি একটা গরিব অভাগা দুঃখী সন্তান এই হিসাবে। না, আপনি কিভাবে আমাকে বিয়ে করবেন? আপনি তো অনেক বড় ব্যবসায়ী, আমার বাবার তো তেমন টাকা পয়সা কিছুই নেই। আমার কিছু লাগবে না, আল্লাহ তাআলা আমার যা দিয়েছে আমি তাতে অনেক খুশি। শুধু এই হাতটা যদি আমার কাছে থাকে, আমি মনে করবো আমি সারা পৃথিবী পেয়ে গেছি, মানে একদম জগৎ পেয়ে গেছি। আমি সিঙ্গাপুর, ব্যাংকক কি, আমি আমেরিকা পেয়ে গেছি। আমিও আপনাকে বিয়ে করতে রাজি, কিন্তু ওই বাটপার চিটার ও যদি আসে। ওটা আমার উপর ছেড়ে দেন, ওর মতো 36টা বাটপার আমার বগলে তলে। চলে আসছে। শোনেন, শোনো, ওই তোমার একটা আলমারির ভিতরে পলায় রাখতেছি, ঠিক আছে? আমি শুধু যা পারবো তুমি চুপচাপ মুখ বন্ধ করতে, ঠিক আছে? আমি ভাগা দিচ্ছি। হ্যাঁ, এটা কি? এটা ব্যাগ।
বন্ধু বন্ধু মায়া কই? মায়া না ছায়া ঘোড়ার টিম। আর তো রিকোয়েস্ট করলাম যে তুমি একটু থাকো, আমার বন্ধু আসুক। শোনো না, চলে গেল। কি হয়ে গেছে। কই গেছে তাড়াতাড়ি করে? তাড়াতাড়ি দেখ, তুই দেখছি কিনা। তুই কি করছিস ভাই? ওর ভিতরে সব টাকা পয়সা সব 1,00,000 টাকা ব্যাগের মধ্যে? 1,00,000 টাকা গেলে আমার ভালো আছে। কস চাকরি কস 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 কোন দিকে গেছে? ওদিকে গেছে। আমার 1,00,000 টাকা। বেঁচে আছো? আসো। আপদ শেষ। চলে গেছে? ও ধরো 1 মিনিট। এ ব্যাগ কার? তোমার না ওর? ওর ব্যাগ। ও ব্যাগের ভিতরে কি আছে? হ্যাঁ আমি তো জানি না। আরে এখানে তো মনে হচ্ছে 1,00,000 টাকা। এ টাকার বান্ডিল কার? ব্যাগ যেও তোর, টাকাটা মনে হয় ওর। ওই বাটপারের টাকা ওই বাটপারকে ফেরত দিয়ে দিব। ফেরত দিয়ে দেবো? এ টাকা তো আমার, মানে তোমার, মানে এটা তো তোমার প্রাপ্য। কেন বলো তো? এই যে তোমার হাত, এই যে হাতটা সে ধরেছে, এই হাতটা সে এমনি এমনি ধরেছে। মানে এই হাত ধরা বিনিময়ে তুমি কিন্তু 1,00,000 টাকা প্রাপ্য। এটা তোমার পাওনা, ঠিক আছে? অমন একটা বাটপার গরিব এরকম একটা সোনার হাত কোনোদিন ধরতে পারে কম? হ্যাঁ ঠিক বলছো তুমি। হ্যাঁ। ওই টাকাটা আমার আর তোমার। আমি টাকা নিয়ে কী করবো? ওই তুমি কিছু শপিং টপিং করো। আচ্ছা, একটা কথা না বুঝতেছি না। কি? ওর বাপ তো ওই যে কি যেন সাইকেল না রিক্সা, রিক্সার পাম্প দেয়। হ্যাঁ পাম দেয়। তার মানে দাঁড়ায় কি ও একটা গরিবের ছেলে। তাহলে একটা গরিবের ছেলের কাছে 1,00,000 টাকা আসলো কিভাবে? ওই যে 7 জন, মানে তোমার আগে যে 7 জন মেয়ে ছিল, ওদের কারোর কানের দুল, কারোর গয়না, কারোর এইটা ওইটা বেঁচে বেঁচে এই 1,00,000 টাকা বানাইছে। আমি না বাইচা গেছি জানো, আমার কোনো কিছু নিতে পারেনি। এই যে এটা নিয়ে যেত, বেঁচে যেত। এখন আর কিচ্ছু নিতে পারবে না। তুমি আর আমি দুজনে চোখে সংসার করবো। হ্যাঁ সারা বলা নেই ক নেই, দিনে দুপুরে কত সুন্দর একটা মাইনে চলে আসলো, সাথে আবার 1,00,000 টাকা। যাক ভালোই হয়েছে। সারা ঘর ভাড়াটা 6 মাস ধরে দিতে পারতেছি না, বাড়িওয়ালা আমার বাইট করে দিচ্ছিল। সারা ঘর ভাড়ার অবস্থা হয়ে গেল, মাইও হয়ে গেল। ভাই আপনার সবাই আমার জন্য দোয়া করেন, আমরা যেন সুখী সংসার করতে পারি। হ্যাঁ